নমস্কার। নকশি খাতায় আপনাদের সব্বাইকে স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি শান্তিতে আছেন, সুস্থ আছেন। আজ যে গল্পটি পড়ে শোনাচ্ছি তার নাম অশ্রু। লেখা শ্রদ্ধেয় সাহিত্যিক শ্রী নরেন্দ্রনাথ মিত্র। সবচেয়ে দুঃখ হয় কি জানেন বিরুদা? যখন সংসারের অবস্থা একটু ফিরল, সুদিনের মুখ দেখলাম, সে আর সবুর করল না, চলে গেল। শেষ দিকে প্রায় বলতো, আমি ভারী অপয়া, আমি না মরলে তোমাদের ভাগ্য ফিরবে না, দুঃখ ঘুচবে না। আমার দুঃখ সে ঘুচিয়ে দিয়ে গেছে। বলতে বলতে শ্রীপতির চোখে জল এসে পড়ল। তাড়াতাড়ি মুখ ফিরিয়ে কোঁচার খুঁটে জল মুছে ফেলে শ্রীপতি অপ্রতিভ হয়ে রইল। স্ত্রীর মৃত্যুর ৩ মাস পরে কথায় কথায় পুরুষের চোখ এমন সজল হওয়া শোভা পায় না। বীরেশ্বর সেন অবশ্য বহুদিনের পুরনো বন্ধু, বয়সেও বছর 10-এর বড়। নির্মলার অসুখের সময় সাধ্যমতো যথেষ্ট সাহায্য করেছেন। তারপর এই ৩ মাস ধরে সময় পেলেই একবার করে আসেন। শ্রীপতিকে সান্ত্বনা দেন, তাকে অন্যমনস্ক রাখবার চেষ্টা করেন। কিন্তু ইদানিং তাঁরও যেন ধৈর্যচ্যুতি ঘটেছে। তিনি পারতপক্ষে ওসব কথা তুলতেই চান না, বরং শ্রীপতিকেও যেন একটু এড়িয়ে এড়িয়ে চলতে চান। আজ একটা দরকারি কাজে শ্রীপতির কাছে এসেছিলেন। তুলব না করেও স্ত্রীর কথা সে তুলে ফেলল। বীরেশ্বর একটু চুপ করে থেকে বললেন, তোমাকে কতদিন বলেছি, ওসব কথা ভেবে আর লাভ নেই ভাই ছিরু। যে গেছে সে তো গেছেই, যারা আছে এবার তাদের দিকে তাকাও, ছেলেপুলেগুলিকে মানুষ করে তোলো। বুকের মধ্যে আগুন তো জ্বলবেই, চিরকাল জ্বলবে, কিন্তু তাই বলে চোখের জলে কর্তব্যের পথ যেন ঝাপসা না হয়। হাতের ঘড়ির দিকে তাকালেন বীরেশ্বর। ইস, 8:35 হয়ে গেল। আমি এবার উঠি ভাই ছিরু, অনেক এরিয়ার জমে রয়েছে, একটু সকাল সকাল বেরুতে হবে অফিসে। বীরেশ্বর উঠে দাঁড়ালেন। বেশ বোঝা গেল তিনি নির্মলার প্রসঙ্গকে ভয় করছেন। শ্রীপতি একবার স্ত্রীর কথা তুললে আর সহজে থামতে চাইবে না, বারবার পুরনো কথার পুনরাবৃত্তি করবে। সদর দরজা পর্যন্ত বীরেশ্বরকে এগিয়ে দিয়ে ফিরে এসে শ্রীপতি চুপ করে বসে রইল। নিজের আচরণের জন্য নিজেই লজ্জিত হলো একটু। সত্যি, অন্যের চোখে নিজেকে এমন অনুকম্পার পাত্র করে তুলে লাভ কি? নিজের দুঃখ নিজের মধ্যেই কেন লুকিয়ে রাখে না শ্রীপতি? বারবার সেই দুঃখের কাহিনী বর্ণনা করে কেন বন্ধুদের বিরক্তিভাজন হয়? বন্ধুরা ক্রমেই যেন দূরে সরে যাচ্ছে, ব্যবধান বেড়ে চলেছে। সব সময় শ্রীপতিকে সতর্ক থাকতে হয়, পাছে তাদের কাছে সে স্ত্রীর কথা তুলে ফেলে। মানুষের ধৈর্যের, সহানুভূতি জ্ঞাপনের তো একটা সীমা আছে। নির্মলা বেঁচে থাকতে কিন্তু কখনো এমন হয়নি। বন্ধু বান্ধবেরা দিনের পর দিন তাদের স্ত্রীর গল্প শুনিয়েছে, দাম্পত্য জীবনের খুঁটিনাটি কথা বর্ণনা করেছে। কিন্তু শ্রীপতি কোনোদিন মুখ খোলেনি। স্ত্রী বলে যে ঘরে কেউ আছে তা তার হাবে ভাবে কেউ টের পেত না। 3টি ছেলেমেয়ের বাপ হওয়ার পর অফিসের সহকর্মীরা জেনেছিল শ্রীপতি বিবাহিত। তার আগে নির্মলার কোনো অস্তিত্বই ছিল না তাদের কাছে। শ্রীপতির নিজের কাছেই কি খুব ছিল? কিন্তু মরে গিয়ে নির্মলা তার শোধ নিচ্ছে। এত তাড়াতাড়ি যেও চলে যাবে কে ভেবেছিল? মাত্র 27 বছর বয়সে সংসারের কতটুকু স্বাদ আহ্লাদে বা মেটে? নির্মলার মোটেই মেটেনি। 13 বছরের বিবাহিত জীবন দারিদ্র্য আর রোগব্যাধির সঙ্গে যুদ্ধ করেই তার কেটেছে। না পেরেছে শ্রীপতি তাকে 2-1খানা গয়না গড়িয়ে দিতে,
না দিয়েছে তেমন দামি একখানা শাড়ি। শুধু কি তাই, অভাব অনটনের সংসারে বেশিরভাগ দিন ঝগড়াঝাঁটিতেই কেটেছে। এখন সে কথা ভাবলে দুঃখ হয়। আগে যদি জানতো নির্মলা এত অল্প দিনের জন্য সংসারে থাকতে এসেছে, তাহলে সেই কটা দিন ওকে সুখে রাখতে চেষ্টা করতো শ্রীপতি। শাড়ি গয়না ধন দৌলত দিয়ে নয়, দুটো মিষ্টি কথা বলে, একটু বেশি আদর সোহাগ জানিয়ে। নির্মলা তাই চাইতো, তাতেই খুশি হতো। আর চাইতো লোকজনকে খাওয়াতে। শ্রীপতির মতো অসামাজিক ছিল না নির্মলা। ওর ইচ্ছা ছিল স্বামীর বন্ধু বান্ধব প্রায় বাড়িতে আসে যায়, তাদের খাওয়ায় দাওয়ায় আদর আপ্যায়ন করে। কিন্তু তা ঠিক হয়ে উঠত না। সংসারের বাজেটে ফি মাসে ঘাটতি পড়ত। নির্মলা যখন রোগশয্যায়, তখন দুটি সুসংবাদ এলো। চাকরিতে প্রমোশন পেয়েছে শ্রীপতি, আর তার ছোট ভাই নৃপতিরও একটা ইন্স্যুরেন্স অফিসে চাকরি জুটেছে। সব মিলিয়ে ১৫০ টাকার মতো পাবে। একসঙ্গে ১৫০ টাকা আয় বেড়ে যাওয়া সোজা কথা নয়। শুনে নির্মলা ভারী খুশি হয়েছিল। বিছানায় শুয়ে শুয়েই আগামী ২-৩ মাসের জমা খরচ ঠিক করেছিল মুখে মুখে। খান কয়েক চেয়ার, ছেলেদের পড়বার একটা টেবিল, টুকিটাকি জিনিসপত্র রাখবার জন্য একটা আলমারি, এসব না কিনলে আর চলে না। সেই সঙ্গে একান্তে শ্রীপতিকে ডেকে আরও একটি সাধের কথা জানিয়েছিল নির্মলা। আসছে ২১শে আষাঢ়, কি করবে বলো? এবার কিন্তু একখানা বইটই দিয়ে আর সারতে পারবে না। ঠাকুরপোর চাকরি হলো, তোমার মাইনে বাড়লো। ২১শে আষাঢ় শ্রীপতিদের বিবাহবার্ষিকী। শ্রীপতি বলেছিল দামি একখানা শাড়ি চাই তো। আচ্ছা দেব, তুমি ভালো হয়ে ওঠো। নির্মলা মাথা নেড়েছিল। হুম, শাড়ি দেবে ঠাকুরপো, তোমার কাছে অন্য জিনিস চাই। কি, গয়না? না গো না, গয়না নয়। তোমাদের ধারণা মেয়েরা শাড়ি গয়না ছাড়া আর কিছুর কথা ভাবতে পারে না। গয়না টয়না চাই নে। ওই দিন তোমার বন্ধুদের নেমন্তন্ন করে খাওয়াবো, ঠিক যেমন হিরেন আর বিনিতারা করেছিল তেমনই। সেই সঙ্গে একটু গান বাজনার আয়োজন করা যাবে। কি চমৎকার হবে না? শ্রীপতি স্বীকার করেছিল পরিকল্পনাটি সত্যিই ভালো। কিন্তু এবারকার ২১শে আষাঢ় নির্মলা আর দেখে যেতে পারল না। আজ সেই বিবাহ তিথি। শ্রীপতিকে আজকের দিনটি একাই উদযাপন করতে হবে। বারান্দার এক কোণে রান্নার জায়গা। শ্রীপতির মা যোগমায়া সেখান থেকে বেরিয়ে ছেলের সামনে এসে দাঁড়ালেন। নিজের সাদা থান ছেড়ে মৃত পুত্রবধূর একখানা পুরনো ছেঁড়া শাড়ি গায়ে জড়িয়ে তিনি হেসেলে ঢুকেছেন। নির্মলাও তাই করত। শাড়ির ছেঁড়া জায়গাটা দিয়ে কখনো তার এলো খোঁপা বেরিয়ে থাকত, কখনো বা দেখা যেত ঘামে ভেজা আধময়লা ব্লাউজের ছাপা ফুলের গুচ্ছ। ছেঁড়া শাড়িতেও ভারী সুন্দর মানাতো নির্মলাকে। কিন্তু মা কেন ওই পুরনো রঙিন শাড়িখানা পরতে গেলেন? বড়ই বিসদৃশ্য লাগছে দেখতে। যোগমায়া ছেলের দিকে একটু তাকিয়ে থেকে বললেন, এবার ওঠ ছিরু, আর অমন করে বসে থাকিস নে। আপিসের সময় হলো না তোর? ৯টা যে বেজে গেছে, শেষে নাকে মুখে গুঁজবি। শ্রীপতি বললে, যাই মা। যোগমায়া বললেন, আর মুখ ভার করে থাকিস নে ছিরু, আর সেই এক ভাবনা দিনরাত ভাবিস নে। পুরুষ মানুষ না তুই, তোর কি এসব সাজে? শ্রীপতি বললে, হুম। মনে মনে একটু হাসল শ্রীপতি। তা ঠিক, স্ত্রীর জন্য পুরুষের শোক করা চলে না। এই উপদেশ উঠতে বসতে মা দিচ্ছেন, বন্ধুরা দিচ্ছে। স্ত্রীর জন্যে ২ ফোঁটা চোখের জল ফেলবে, তাও সকলের চোখে বিসদৃশ্য লাগে। অথচ
অশ্রু ছাড়া তাকে আর কী বা দিতে পারে শ্রীপতি? অজ্ঞাত অখ্যাত একটি কেরানির স্ত্রীর জন্যে কোনো জনহিতকর তহবিল খোলা হবে না, কোনো মর্মরস্তম্ভ খাড়া হবে না। শুধু অশ্রু, শুধু চোখের জলের তর্পণ। কিন্তু তাতে নাকি পৌরুষ ক্ষুণ্ণ হয়। হয়তো হোক। ক্লান্ত ভঙ্গিতে শ্রীপতি উঠে দাঁড়াল। নৃপতি দুদিনের জন্যে ছুটি নিয়ে কলকাতার বাইরে গেছে কোন এক বন্ধুর বিয়েতে। শ্রীপতিকে নিজেই আজ বাজার সারতে হয়েছে। এবার অফিসের উদ্যোগ আয়োজনও শুরু করতে হয়। তেল মাখবার আগে স্ত্রীর টেবিলটার সামনে এসে দাঁড়ালো শ্রীপতি। মুখে একদিনের দাড়ি জমেছে। খুঁজে খুঁজে কামাবার সরঞ্জামগুলি এক জায়গায় জড়ো করলে। এগুলি এগিয়ে দেবার ভার ছিল নির্মলার ওপর। হাতের কাজ ফেলে রেখে এগুলি তাকে গুছিয়ে দিতে হতো। নির্মলা বলতো, আর পারি নে, সব জিনিস একেবারে হাতের উপর তুলে দিতে হবে। সংসারে কি 10টা ঝি আছে না চাকর আছে? নিজের শেভ করার জিনিস নিজে যদি একটু খুঁজে টুজে নিতে না পারো, অমন দাড়ি না কামালেই হয়। শ্রীপতি খুঁটটা নামিয়ে রেখে সাবান মাখা মুখ গম্ভীর করে বলতো, বেশ, নাই কামালাম দাড়ি। নির্মলা হাসি চেপে বলতো, হ্যাঁ সেই ভালো। ওই একমুখ দাড়ি নিয়ে যাও আপিসে, সাহেব যদি তেড়ে না আসে। শ্রীপতি তেমনি গম্ভীর মুখে জবাব দিত, দিনের বেলা না হয় অফিসের সাহেবের তাড়া খেলাম, কিন্তু দাড়ি না কামালে রাত্রে ঘরের মেম সাহেবের দশাটা কি হবে শুনি? আসল গরজটা যে কিসের জন্যে তা সবাই জানে। নির্মলা আরক্ত মুখে বলতো, আহ, চুপ করো। ওপাশে মা রয়েছেন, ছেলেরা রয়েছে, কোনো যদি আক্কেল বুদ্ধি থাকে তোমার। নির্মলার জন্যে সত্যি শ্রীপতির মুখে দাড়ি জমতে পারত না। রোজ শেভ করে ফেলতে হতো। শ্রীপতি বলতো, আর তুমি কিনা খোঁটা দাও, আমার দাড়ি ভয়ানক কড়া। ঘরে এমন কড়া মেজাজের বউজার থাকে, তার দাড়ি কি কড়া না হয়ে যায়? নির্মলা বলতো, হা হা, এখন যত দোষ বুঝি আমার। 14 বছর বয়স থেকে খুর ধরে ধরে দাড়িকে শক্ত করে ফেলেছ, এখন খোঁটা দেওয়া হচ্ছে আমাকে? বেশ তো, আমি মরে গেলে বড় চাপ দাড়ি রেখো। স্ত্রীর মৃত্যুর পর দিন 10 বড় দাড়ি রেখেছিল শ্রীপতি চক্রবর্তী। তারপর সভ্যতার নিয়মে ফের নিখুঁত করে কামিয়ে ফেলতে হয়েছে। রোজই কামাতে হচ্ছে। কিন্তু এখন যেন শুধু কড়া দাড়ি কামাবার যন্ত্রণাটুকুই আছে, আনন্দ আর নেই। ঘরটা একেবারে খালি। নির্মলার 1.5 বছরের কোলের মেয়েটিকে পাশের ঘরের ভাড়াটেদের বউ নিয়ে গেছে। নইলে রান্নার সময় যোগমায়াকে বড় বিরক্ত করে। বুড়ো মানুষ, সব দিক সামলাতে পারেন না, অল্পেই মেজাজ বিগড়ে যায়। কিন্তু নির্মলা যখন রাঁধত, মিন্টু প্রায় ওর পিঠের সঙ্গে লেগে থাকত। রাঁধতে রাঁধতে ছেলেদেরও পড়ার খবরদারি করত নির্মলা। ঘরের মধ্যে মাদুর পেতে শঙ্কু আর রঙ্কু বই নিয়ে বসত। তাদের গলা না শুনলেই নির্মলা ধমক দিত, জোরে জোরে চেঁচিয়ে পড়, ও কি পড়া হচ্ছে শুনি। কিন্তু শুধু ধমক ছাড়াও শঙ্কুরঙ্কুর ভাগ্যে আরও কিছু জুটত। কোনোদিন বা 2টি ডালের বড়া, কোনোদিন বা কুমড়ো ফুল ভাজা রাঁধতে রাঁধতে উঠে এসে ছেলেদের দিয়ে যেত নির্মলা, দেখ তো কেমন হয়েছে খেতে। নির্মলা চলে যাওয়ার পর থেকে শঙ্কুরঙ্কু বড় একটা ঘরের মধ্যে থাকতে চায় না, বাইরে বাইরেই কাটায়। এই সকালবেলায় পড়াশুনো ছেড়ে গলিতে খেলতে শুরু করেছে ওরা। জানলা দিয়ে মুখ বাড়িয়ে শ্রীপতি ওদের ডাকল, এই শঙ্কুরঙ্কু, এদিকে এসো। বাপের ডাক শুনে রঙ্কুর সভয় ঠাকুমার পিছনে গিয়ে আশ্রয় নিলে। শঙ্কুও সেখান থেকে আসতে চাইছিল না। শ্রীপতি আশ্বাস দিয়ে বললে, আয়, এদিকে আয়, বকবো না, কাউকেই বকবো না। শঙ্কু কাছে এসে দাঁড়ালো। 9 বছর বয়স হয়েছে ছেলের, কিন্তু স্বাস্থ্য মোটেই ভালো না, রোগা টিনটিনে। মুখের আদলটা নির্মলারই মতো, তেমনি জোড়া ভ্রু, টিকোলো নাক, পাতলা সুন্দর 2টি ঠোঁট।
রংটা নির্মলার চেয়ে একটু ফর্সাই হবে। মাথার চুলগুলি উস্কো খুস্কো, গায়েও ময়লা পড়েছে। কেই বা দেখে, কেই বা যত্ন নেয়। ছেলেকে আরো কাছে ডেকে নিল শ্রীপতি। সকালে একটু পড়েছিলে তো? পড়েছি বাবা, অনেকক্ষণ পড়েছি। বেশ, পড়াশুনো হয়ে গেলেও সকালবেলাটি ঘরেই থেকো। সকালে গলিতে যাওয়া ভালো নয়। একটু থেমে শ্রীপতি গলা নামিয়ে বললে, আচ্ছা, ঘরে আজকাল আর তোরা থাকিস নে কেন বলতো? থাকতে মন লাগে না, না? খালি খালি লাগে না? মার কথা খুব মনে পড়ে না? বাপের আদরে অনভ্যস্ত শঙ্কু বড়ই বিব্রত বোধ করছিল। এবার নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বললে, না, মনে পড়ে না, কারো কথাই মনে পড়ে না। আমি যাই বাবা। কিন্তু শ্রীপতি ছাড়ল না। জোর করে ছেলের হাত চেপে ধরে বললে, অকৃতজ্ঞ! এই ৩ মাসের মধ্যে মাকে একেবারে ভুলে গেছিস? একটুও মনে পড়ে না তার কথা? যোগমায়া ছুটে এলেন। হ্যাঁ রে ছিরু, তুই হলি কি বল দেখি? কি হলি তুই? একেবারে পাগল হয়ে গেলি? নিজে পাগল হবি হ, কিন্তু বাড়ি শুদ্ধ সবাইকে পাগল করতে চাস কেন? কচি কচি ছেলে, ওদের আমি কত কষ্টে আগলে রাখি, বুলিয়ে রাখি, আর তুই কি না? ছি ছি ছি! শ্রীপতির হাত থেকে শঙ্কুকে ছাড়িয়ে নিয়ে গেলেন যোগমায়া। রান্নাঘরের ভিতর গিয়েও বকবক করতে লাগলেন। আশ্চর্য! কত সহজে শঙ্কু বলে ফেললে, মনে পড়ে না, কাউকে ওর মনে পড়ে না। ওরে, পড়বে। এখন না পড়লেও একদিন মনে পড়বে। তখন বুঝবি কি হারিয়েছিস, কাকে হারিয়েছিস। ছেলের সেই ভবিষ্যতের কষ্টের কথা ভেবে শ্রীপতির চোখ ছলছল করে উঠল। কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিলে শ্রীপতি। যোগমায়া ফের ঘরে ঢুকেছেন। নে, এবার ওঠ, উঠে খেয়ে নে। শ্রীপতি আর দেরি করল না। অফিসের উদ্যোগ পর্ব তাড়াতাড়ি শেষ করল। খাওয়ার সময় পাতের কাছে পাখা হাতে বসলেন এসে যোগমায়া। দেখ তো কেমন হয়েছে? মনে আছে ছেলেবেলায় এই ডুমুরের তরকারি খেতে কত ভালোবাসতিস তুই? হ্যাঁ রে, আজ কেমন হয়েছে রান্না? খেতে খেতে শ্রীপতি একবার মুখ তুলল, তারপর নীরস সংক্ষিপ্ত জবাব দিলে, ভালোই হয়েছে। ছেলের জবাবের ভঙ্গি দেখে যোগমায়ার বুকের মধ্যে আচমকা একটি ঘা লাগল। বন্ধ হলো তার হাতের পাখা। মরে গিয়ে সর্বনাশী যেন তার ছেলেকে আরো সরিয়ে নিয়ে গেছে, পর করে দিয়েছে। একটু চুপ করে থেকে যোগমায়া বললেন, উত্তরপাড়ার যামিনী ভট্টাচার্যের মেয়েটির কথা আজও বলছিলেন পরেশবাবু। তাদের নাকি খুবই ইচ্ছে। শ্রীপতি প্রায় আর্তনাদের সুরে বললে, মা! যোগমায়া ব্যস্ত হয়ে বললেন, কি হলো রে? মাছের কাঁটা টাটা বিঁধল নাকি? কাঁটাই বিঁধেছে, কিন্তু মাছের কাঁটা নয়। শ্রীপতি বললে, ওসব কথা আজ আর তুলো না মা। কেন, আজ কি? আজ যে কি তা মার মনে রাখার কথা নয়, কিন্তু শ্রীপতি সে কথা ভুলবে কি করে? তবু ভুলতে চেষ্টা করল। সারাদিন অফিসের কাজে নিজেকে মগ্ন রাখতে চেষ্টা করল শ্রীপতি। সহকর্মী জ্যোতিষ দত্ত বললে, কি হে চক্রবর্তী, খুব যে মনোযোগ দেখছি। মাসখানেকের মধ্যে আরও একটি প্রমোশন বাগাতে চাও নাকি? কিন্তু অফিস ছুটির পরে যে ফাঁকা সেই ফাঁকা, সেই শূন্য সংসার। পুঁটলিতে বৈকালি বাজার বেঁধে সবাই ঘরমুখো ছুটছে। কেউ বাসে ট্রামে, কেউ বা ট্রেন ধরবে, কারোরই দেরি সয় না। কিন্তু শ্রীপতির আজ তাড়া নেই। তার সব সইবে, সব সইতে হবে। কোথায় যাবে? কোথায় যাওয়া যায়? ডালহৌসি স্কোয়ারের উত্তর পশ্চিম কোণটায় দাঁড়িয়ে শ্রীপতি একটু ভাবতে চেষ্টা করল। দক্ষিণগামী ট্রামগুলো একটির পর একটি চলে যাচ্ছে। শ্রীপতি কোনোটাই উঠল না।
কি হবে এত সকাল সকাল আজ বাড়ি ফিরে? কি আছে বাড়িতে? কে আছে? কোনো বন্ধু বান্ধবের কাছে যাওয়া যায়? কিন্তু কারো বাড়িতে গিয়েই কি শান্তি মিলবে? সকলের কাছেই সাবধানে থাকতে হবে শ্রীপতিকে। পাছে নির্মলার কথা তুলে ফেলে তাদের বিরক্ত করে। অথচ আজ তার কথা না তুলে কি পারবে শ্রীপতি? কোনো ক্রমেই কি তার কথা ভুলতে পারবে? বন্ধুদের কাছে গিয়ে লাভ নেই। তারা সবাই ঘর সংসার নিয়ে ব্যস্ত। বিপত্নিক শোকাতুর শ্রীপতিকে তারা করুণা করবে, অনুকম্পা করবে, কিন্তু বেশিক্ষণ সহ্য করবে না। কোনো বন্ধু পরিবারের সঙ্গেই সেই আগের মতো যোগসূত্রটি আর নেই। যার কাছেই যায় ঠিক যেন কাছে যেতে পারে না, ব্যবধান থেকেই যায়। ঠিক যেন নদীর এপার ওপার দুজনে দাঁড়িয়ে, মাঝখানে পারাপারের নৌকো নেই, নেই কোনো সেতু। সেই সেতু কি ছিল নির্মলা? সংসারের সঙ্গে শ্রীপতির একমাত্র যোগসূত্র? আরে, শ্রীপতি না? নারী কণ্ঠে অবাক হয়ে শ্রীপতি ঘাড় ফেরাল। স্কটিশের মল্লিকা বোস, 4 বছর একসঙ্গে পড়েছিল। কলেজ ম্যাগাজিনে দুজনে ছিল যুগ্ম সম্পাদক। সেই উপলক্ষে খানিকটা ঘনিষ্ঠতা হয়েছিল। অবশ্য সহপাঠীরা যতখানি মনে করত ততখানি নয়। তারপর কলেজ ছাড়ার সঙ্গে সঙ্গেই জোড় ভাঙল। মল্লিকার লক্ষ্য যতখানি উঁচুতে ছিল, হাত তত দূরে গিয়ে পৌঁছল না। ফলে অনেকবার ঘা খেল মল্লিকা, অনেককে ঘা দিল। বিয়েটি আর করল না, চাকরি বাকরি নিয়েই রইল। গোড়ার দিকের প্রায় সব খবরই শ্রীপতি জানত। খবর নেওয়ার একটু আধটু আগ্রহ ছিল, কিন্তু শেষ পর্যন্ত নিজের সংসার নিয়ে জড়িয়ে পড়ায় তার থাকেনি। মাঝে মাঝে অফিস অঞ্চলে 2-1বার দেখা সাক্ষাৎ হয়েছে, কিন্তু কথা হয়নি। মল্লিকা নিজেই এড়িয়ে গেছে, শ্রীপতিও আর এগোয়নি। কিন্তু মল্লিকা আজ নিজেই এগিয়ে এসেছে। শ্রীপতি বললে, হ্যাঁ আমি। তারপর তোমার খবর কি? কি করছো আজকাল? মল্লিকা বললে, কি আবার, তুমি যা করছো তাই, চাকরি। খানিকক্ষণ ধরে তোমাকে লক্ষ্য করছিলাম। ভিড়ের ভয় ট্রামে উঠতে পারছো না, একটার পর একটা ট্রাম ছেড়ে দিচ্ছ, একবার এগুচ্ছ একবার পেছুচ্ছ। শ্রীপতি একটু হাসল, বললে, তা বটে, ভিড়কে তুমি ভয় করো না? মল্লিকা বললে, আগে করতুম না, আজকাল করি, বড় ক্লান্তি লাগে। এই দেখো, চারিদিকে আবার ভিড় জমছে। শ্রীপতি বললে, এখানে আর দাঁড়ানো যাবে না, চলো এগোই। মল্লিকা তার লিপস্টিক মাখা ঠোঁট টিপে একটু হাসল, বললে, কোন দিকে এগুবো? তোমার সঙ্গে এগিয়ে লাভ কি? তুমি তো ফের পিছুতে শুরু করবে। শ্রীপতি বললে, পিছু বই যে তার কি মানে আছে? চলো একটু চা খাওয়া যাক। মল্লিকা বললে, চলো। খানিকটা এগিয়ে ম্যাঙ্গো লেনের রেস্টুরেন্টের একটা ছোট কেবিনে গিয়ে বসল দুজনে। দরজার নীল পর্দায় পৃথিবী আড়াল পড়েছে, ঢেকে গেছে যত অতীত আর ভবিষ্যৎ। বর্তমানের এই ক্ষণটুকুই একমাত্র মাহেন্দ্রক্ষণ। পিছনের কথা যেন ইচ্ছা করে শ্রীপতি তুলল না। এই চপল চটুল মেয়েটির কাছে সেই দুঃখের কথা বলে লাভ কি? আশ্চর্য! তবু কথার অভাব হলো না। মল্লিকা হেসে বললে, তোমার আজ হলো কি? চায়ের কাপে আর কোনো রস পড়ল নাকি? শ্রীপতি একটু ঠাট্টার সুরে বললে, পড়েছে সঙ্গসুধা রস। কিন্তু সুরটা ঠাট্টাকে ছাপিয়ে গেল। আধঘণ্টা খানেক বাদে বেরুল দুজনে। ট্রামবাসের ভিড়টা তখন অনেকটা কমেছে। মল্লিকা বললে, তুমি কোন দিকে যাবে? শ্রীপতি বললে, কালীঘাট। সঙ্গে সঙ্গেই মনে হলো না বলাই ভালো ছিল, ও যদি ভিন্ন পথ ধরে। কিন্তু মল্লিকা তাকে আশ্বস্ত করল, চলো আমি ওদিকেই যাব, ভবানীপুর অবধি। খানিকটা পথ বেশ একসঙ্গে যাওয়া যাবে।
ট্রামের একটি লেডিস সিটে পাশাপাশি বসলো দুজনে। যতবার ওর গায়ে গা লাগলো ততবার রোমাঞ্চিত হলো শ্রীপতি। এই যেন প্রথম নারী স্পর্শ পাচ্ছে। অপূর্ব আগ্নেয় অনুভূতি। পদ্মপুকুরের মোড়ে নেমে যাওয়ার আগে মল্লিকা বললে, বেশ কিন্তু কাটল সময়টা। আশ্চর্য, পৃথিবীতে অভাবিত আনন্দ এখনো জোটে। পুরনো মদের মতোই পুরনো বন্ধুত্ব, কি বলো? এসো না একদিন আমাদের ওখানে। শ্রীপতি সাগ্রহে জিজ্ঞাসা করলে, কবে? মল্লিকা একটু চিন্তা করে বললে, কাল। না, কাল একটু আটকা থাকবো। পরশু সন্ধ্যা ৭টায়। মনে থাকবে? শ্রীপতি ঘাড় নেড়ে বললে, থাকবে। মনোহর পুকুরে এসে শ্রীপতির চমক ভাঙল। নিজের স্টপেজ তো ছাড়িয়ে এসেছে। ট্রাম থেকে তাড়াতাড়ি নেমে ফের ধরল হাজরা রোড। ডাইনে হরিশ চ্যাটার্জির ঘিঞ্জি গলি। কিন্তু অদ্ভুত ভালো লাগছে। অদ্ভুত চমৎকার কথা বলেছে মল্লিকা। পুরনো মদের মতোই পুরনো বন্ধুত্ব, কিন্তু নেশাটা চির নতুন। কড়া নাড়তেই শঙ্কর এসে দোর খুলে দিয়ে বললে, বাবা, কে এসেছে জানো? কে? দেখোই না এসে। ছেলের পিছনে পিছনে ঘরে ঢুকল শ্রীপতি। মেঝের মাদুরের উপর সাদা পাঞ্জাবি গায়ে যে লোকটি বসেছিল সে উঠে দাঁড়িয়ে শ্রীপতির দিকে এগিয়ে এলো। বললে, এসো ভাই। এমন সর্বনাশ হয়ে গেল, আর আমাকে খবরটা পর্যন্ত দিলে না। নির্মলার পিস্তুত ভাই নিরুপম চাটুজ্জে সিপি গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করে। সেখানেই থাকে ফ্যামিলি নিয়ে। শ্রীপতি একটু থমকে দাঁড়িয়ে বললে, তুমি খবর পাওনি? নিরুপম বললে, না তো। জানোই তো, মামার বাড়ির সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। একমাত্র নিমি চিঠিপত্র লিখত, তাও ৯ মাসে ৬ মাসে। প্রায় মাস ৪-৫ আগে একবার লিখেছিল। ২১শে আষাঢ় ওর বিয়ের তিথি। সেই উপলক্ষে সবাইকে নিয়ে আমার আসা চাই। সবাইকে নিয়ে আসতে পারিনি। তোমার বৌদি সবে হাসপাতাল থেকে বেরিয়েছে। কলকাতায় একটু কাজও ছিল। খবর না দিয়ে এলাম, ভাবলাম তোমাদের একটা সারপ্রাইজ দেব। কিন্তু তোমরা যে আমার জন্য এমন চরম সারপ্রাইজের ব্যবস্থা করে রেখেছ তা কি জানি। নিরুপম ঠোঁটে ঠোঁট চেপে ভাবাবেগ রোধ করল। ছেলেবেলা থেকে একই সঙ্গে মানুষ হয়েছে। আপন ভাই বোন কেউ নেই নিরুপমের। নির্মলা ছিল সহোদরার মতো। মেঝের ওপর কাগজে মোড়া একটি জিনিসের দিকে চোখ পড়ল শ্রীপতির। জিজ্ঞেস করলে, ওটা কি? কাগজের মোড়কটা খুলে ফেলল নিরুপম। মাঝারি আকারের শ্বেতপাথরের ভারী সুন্দর একটি বাক্স। ডালায় লতার ফুলের চমৎকার কারুকার্য। নিরুপম বললে, নিমি নিজেই ফরমাইশ করেছিল। জানোই তো, শৌখিন জিনিসপত্র চিরকালই খুব ভালোবাসত। এবারও ঠোঁট চেপে ধরল নিরুপম, কিন্তু চোখের জল আর চাপতে পারল না। শ্রীপতি তাকিয়ে দেখলে মেঝের আরেক ধারে পাতা বিছানায় রঙ্কু আর মিন্টু ঘুমুচ্ছে। কোলের মধ্যে মুখ গোঁজা শঙ্কুর পিঠে হাত বুলোতে বুলোতে ঘন ঘন আঁচলে চোখ মুছছেন যোগমায়া। কিন্তু আশ্চর্য, শ্রীপতির চোখ এখনো শুকনো। মনে মনে একটু স্বস্তি বোধ করল শ্রীপতি। অন্যের চোখের সামনে নিজের সজল চোখকে সে আর তুলে ধরতে চায় না। তার জন্যে আছে সারা রাত্রি। খানিক বাদে নিরুপম বিদায় নিল। অনেক অনুরোধ উপরোধ সত্ত্বেও থাকল না। বললে, না ভাই, কোন মুখে আর থাকবো। বাক্সটাও রেখে গেল নিরুপম। ওটা নিয়ে গিয়ে আর কি করব? রাখতে হয় রাখো, ফেলে দিতে হয় দাও। ফেলে দিল না শ্রীপতি, সযত্নে তুলে নিয়ে গেল। খাওয়া দাওয়া কোনো রকমে সেরে নিজের ঘরে ঢুকে খিল দিল দৌড়ে। টেবিলের উপর খুলে রাখল বাক্সটা। দেয়ালে টাঙানো নির্মলার ছোট একখানি ফটো স্মিত মুখে তাকিয়ে আছে সামনের দিকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রীপতি আশা করতে লাগল, প্রতীক্ষা করতে লাগল।
ছেঁড়া হাড়ের মুক্তার মতো একটি একটি করে অশ্রুবিন্দু এবার সুন্দর গয়নার বাক্সটির মধ্যে ঝরতে শুরু করবে। কারো চোখকে আর লজ্জা নেই, ধরা পড়বার ভয় নেই কারো কাছে। আজ বিবাহবার্ষিকীর রাতে প্রিয়ার গলায় চিরবিরহীর অশ্রুর মালা দুলিয়ে দেবে শ্রীপতি। কিন্তু আশ্চর্য, মুহূর্তের পর মুহূর্ত কাটল, এক ফোঁটা জল দেখা দিল না চোখে। সমুদ্র শুকিয়ে কি মরুভূমি হলো? পরশু, পরশু সন্ধ্যা ৭টায়, মনে থাকবে? কি যেন ফিস ফিস করছে কানের কাছে। শ্রীপতি মাথা নাড়ল। না, অন্তত আজকের রাত্রির জন্যে সে কথা কিছুতেই মনে রাখতে চায় না শ্রীপতি, কিছুতেই মনে আনতে চায় না। কিন্তু সেই স্পর্শ, জীবন্ত নারীর অদ্ভুত সেই আগ্নেয় স্পর্শ, তা যে সমস্ত সত্তায় জ্বলছে, তাও নীরবে শুধু এক ফোঁটা জল, তাতে সব আগুন নিভে যাবে। কিন্তু কোথায় সেই অমৃতবিন্দু? টিক টিক করে শব্দ হচ্ছে ঘড়ির, একটু একটু করে কাঁটা ঘুরছে। কাগজে আঁকা নির্মলার চোখ শ্রীপতির শুকনো পাথরে তৈরি চোখ দুটির দিকে অপলকে তাকিয়ে রয়েছে। আলো নিভিয়ে দিল শ্রীপতি। ঘরের গুমোট গরম তবু যায় না। অন্ধকারে কয়েক পা এগিয়ে গিয়ে সে দরজার খিল খুলে দিলে। গল্পটি শেষ হলো। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নকশি খাতাকে আপনার নিজের করে নেবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে শান্তিতে থাকুন। শিগগির দেখা হচ্ছে আরেকটি গল্প নিয়ে। আজ আসি।